নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। দেখতে দেখতেই মহালয়ার সামনে এগিয়ে এলো, আর মাঝে মাত্র একটা দিন, দেবী পক্ষের শুরু। যদিও এবারে পুজোর যে অনুভূতি, সেই অনুভূতিটা সেভাবে বুঝতে পারছি না সাময়িক পরিস্থিতির কারণেই, কিন্তু তবু মনে আশা রাখি দেবীপক্ষের শুরুতে কি অন্তত আমাদের অভয়া তিলোত্তমা সঠিক বিচার পাবে। আমাদের এত শোষণ, এত শাসন, এত নিপীড়ন এর কি শেষ হবে? জানি না। আমরা তো সবাই আশাবাদী, আশায় বুক পেতে থাকি, সেই আশার দিকেই তাকিয়ে রইলাম। যাই হোক, আজকেও তোমাদের জন্য অন্যান্য দিনের মতো নিয়ে চলে এসেছি ঘটনা। তাহলে আর দেরি কেন, চলো চটপট শুনে ফেলি আজকের ঘটনা। ঘুরে আসি ভয়ের দুনিয়ায়। ঘটনাটি আমি আমার এক বন্ধুর কাছ থেকে শুনেছি। বন্ধুর পিস্তুত দিদির সাথে ঘটে যাওয়া একটি দুর্ভাগ্যজনক, অতি দুঃখজনক ঘটনা। তো আমার বন্ধু যেভাবে আমাকে বলেছে, আমি চেষ্টা করছি তোমাদের সেভাবেই ঘটনাটি তুলে ধরতে। ঘটনাটি আমার পিস্তুত দিদির জীবনের একটা অতি দুর্ভাগ্যজনক, দুঃখজনক ঘটনা, যেটা তাকে এমনভাবে নাড়িয়ে দিয়েছিল যে সেখান থেকে বেরিয়ে আসতে দিদির এবং আমাদের পরিবারের সকলের অনেক দিন সময় লেগেছিল। আমার পিস্তুত দিদির ছেলে দীপাঞ্জন ভোরবেলা বিষক্রিয়ায় মারা যায়। কিভাবে বিষক্রিয়া হয়েছিল আমি বিশেষ কিছু জানি না। দিদির ছেলে খুব বেশি বড় নয়, 15-16 বছর বয়স। মা মাসিদের কথা থেকে কানে এসেছিল যে খাদ্যে বিষক্রিয়াতেই দীপাঞ্জন মারা গিয়েছে। মারা যাওয়ার মাত্র কয়েকদিন আগেই দিদির সাথে দীপাঞ্জন আমাদের বাড়িতে এসেছিল, আমাদের এক রিলেটিভের বিয়েতে। খুবই মিষ্টি ছেলে, মিষ্টি তার ব্যবহার। বিয়ে উপলক্ষে আমরা সবাই একসাথে বেশ অনেক দিন হই হই করেছি, অনেক দিন একসাথে গল্প, আড্ডা, খাওয়া, একসাথে শোয়া, অনেকটা দিন আমরা একসাথে সময় কাটিয়েছি কিছুদিন আগেই। এইসব কথাগুলোই বারবার করে আমার স্মৃতিতে ঘুরছিল তখনও। ঘটনার দিন রাতে ফোন আসে আমার মাসতুতো দাদার। ফোন করে আমাকে জানায় দীপাঞ্জন খুব অসুস্থ। আমি দাদার কাছ থেকে সব শুনে মা বাবাকে সবটা জানাই। ভোরবেলায় মা আমাকে বলে দীপাঞ্জনকে হাসপাতাল অবধি নিয়ে যাওয়ার আগেই সব শেষ, সে আর এই জগতে নেই, আমাদের ছেড়ে চলে গিয়েছে অনেক অনেক দূরে না ফেরার দেশে। এইটুকু ছেলের মৃত্যুতে আমার দিদি জামাইবাবুর মনে গভীর ধাক্কা লাগে। তারা সকলেই শোকাহত হয়ে পড়েন। আমি আমার মা বাবার সাথেই সকালই রওনা দিই দিদির বাড়ির উদ্দেশ্যে। দিদির বাড়ি আমাদের বাড়ি থেকে অনেক দূরে, বসিরহাট। বেশ বেলাই হয়ে যায় দিদির বাড়িতে পৌঁছতে। একমাত্র ছেলেকে হারিয়ে দিদি সর্বশান্ত হয়ে গেছে। বারবার ছেলের নাম নেওয়া ছাড়া আর কোনো কথাই আর দিদি বলতে পারছিল না। ঘরে অন্যান্য অনেক আত্মীয়দের ভিড় ছিল। রাতে দিদিকে সবাই মিলে যখন বুঝিয়ে সুঝিয়ে খেতে বলল কিছু, সেও করুণ দৃশ্য। কোনো মতে খেতে রাজি করালেও ছেলেকে হারানোর শোকে সে কি বুক ভাঙা কান্না, কিছুই গলা দিয়ে নামছে না। খুব স্বাভাবিক, মায়ের মন তো, সন্তান হারানোর যে কি বেদনা সেটা মাই খুব ভালো মতো বুঝতে পারে। যাই হোক, আমরা সকলেই দিদির বাড়িতেই ছিলাম। রাতে সবাই একসাথে একটা খাটে শুলাম। শীতের রাত, সারাদিনের জার্নির ধকল, সবার শোকাতুর মন, যে কারণেই হোক ঘুম চলে আসলো। রাত 2টো কি 3টে হবে, হঠাৎ দিদির চিৎকারে সবার ঘুম ভেঙে গেল। দেখছি দিদি
চিৎকার করছে আর মশারির বাইরে আঙুল দেখিয়ে সমানে বলে চলেছে, দীপু বাবা তুই এসেছিস আমার কাছে, আয় আমার কাছে আয়, সকাল থেকে দেখ তোকে আমি দেখতে পাইনি। মা আর মাসি জোর করে দিদিকে ধরে চুপ করাচ্ছে। সবাই বলছে, কোথায় দীপু? দীপু আর নেই, তুই তো নিজের চোখেই দেখেছিস যে সে আর এ জগতে নেই, তাহলে এখানে আসবে কি করে? কিন্তু দিদির মন কিছুতেই মানতে চাইছে না, সমানে দীপু দীপু বলে কেঁদেই চলেছে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গিয়েছিলাম সবাই। পাশের ঘর থেকে জামাইবাবু এসেও দিদিকে অনেক করে বোঝায়। সবাই মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করি। আস্তে আস্তে দিদি একটু শান্ত হয়। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ে। ধীরে ধীরে বাইরের অন্ধকার কেটে ভোরের আলো ফোটে। আমরা আর কিছুদিন দিদির বাড়িতে ছিলাম। প্রত্যেক দিনই দিদি দীপুকে অনুভব করত। দিদির আশেপাশে উঠতে বসতে, রাতে ঘুমিয়ে সব সময়তেই দীপুকে অনুভব করত। মনে হয় যেন সে মায়ের কাছে এসে কাঁদছে, মাকে বলছে তার খুব কষ্ট হচ্ছে, তাকে নাও। খালি একথা বলতো আর দিদি চিৎকার করে করে কেঁদে উঠতো, দীপুকে দেখলাম, তোমরা কেন কেউ দীপুকে দেখতে পাচ্ছ না? দীপু তো আমার পাশেই আছে, আমার সাথেই আছে, ওর কষ্ট হচ্ছে, ও আমাকে ডাকছে, বলছে ওর কষ্ট হচ্ছে। দিদি কেমন যেন উদ্ভ্রান্তের মতো, পাগলের মতো ব্যবহার করতে লাগলো। দিদির সন্তান হারানোর কষ্ট ভগবানও হয়তো দেখতে পারেনি। তাই এভাবে দিদি অনেক দিন কষ্ট পাওয়ার পরেও আবার 4 বছর পর দিদির আরেকটি সন্তান হয় এবং এই সন্তানটি মেয়ে সন্তান হওয়ার পরেও আগের দীপাঞ্জনের সাথে এর মুখের ভয়ঙ্কর মিল। জানি না, দিদিকে সামলাতেই হয়তো ভগবান দীপালিকে আমাদের কাছে পাঠিয়েছে। দিদির মনের কষ্ট লাঘব করার জন্যই হয়তো দীপালিকে আমাদের কাছে পাঠিয়েছে। এখন দিদি অনেকটাই সুস্থ আছে, ভালো আছে, আগের শোকাতুর অবস্থা অনেকটা কাটিয়ে উঠেছে। গভীর ক্ষত তো এভাবে প্রলেপ দেওয়া যায় না, কিছুটা হয়তো নিরাময় হয়েছে। এখন দিদির বাড়ির সবাই মোটামুটি ভালোই আছে, সুস্থ আছে। তো এই ছিল বন্ধুর মুখ থেকে শোনা একটি ঘটনা। সত্যি ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক, দুঃখজনক, যা সত্যি ভাষায় বর্ণনা করা যায় না। যার সন্তান চলে যায় একমাত্র সেই এই বেদনা উপলব্ধি করতে পারে। ঘটনাটি হয়তো ভয়াবহ ব্যাপার কিছু নেই, শুধুই দুঃখের অনুভূতি, কিন্তু তাও তোমাদের সাথে শেয়ার করলাম। ঘটনার পুরো বর্ণনাটি আমার খুবই ভালো লেগেছিল। এছাড়াও দিদির সাথে ঘটে যাওয়া প্রত্যেক মুহূর্তের অনুভূতি, সেই অনুভূতিগুলো সত্যি ভাষায় ব্যক্ত করা যায় না। আমার বেশ ভালো লেগেছিল ঘটনাটি, তাই তোমাদের সাথে আজকে ঘটনাটি শেয়ার করে নিলাম। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আজকে তোমাদের জন্য রয়েছে আরও একটি ঘটনা। এই ঘটনাটি আমি আমার ঠাকুমার কাছ থেকে শুনেছিলাম, আমার দুর্দান্ত লেগেছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করেই ফেলি, শুনে ফেলি আজকের দ্বিতীয় ঘটনা। আমার ঠাম্মা বাংলাদেশের বরিশাল জেলার বাসিন্দা। পরে অবশ্য সবাই এখানে চলে আসে। তো ঠাম্মা সেই বরিশাল জেলারই একটি ঘটনা আমার সাথে শেয়ার করেছিল। ঠাম্মাদের বাড়ির পাড়ায় একদম শেষ প্রান্তে একটা বড় পুকুর ছিল। ঠাম্মা বলেছে পুকুরটি নাকি খুবই গভীর। অনেকেই সেই পুকুরে স্নান করতে আসতো, অন্যান্য কাজকর্ম করত, কিন্তু প্রত্যেক বছরই নাকি সেই পুকুরটি একটা কি দুটো করে প্রাণ নেবেই। ধীরে ধীরে তাই সেই পুকুরটির নাম হয়ে যায় মারণ পুকুর। কিন্তু তবুও লোকজন সেই পুকুরে স্নান করা বন্ধ করেনি।
প্রত্যেক দিনই মোটামুটি কম বেশি লোক আসতো সেই জলাশয়ে স্নান করতে। একবার ঠাম্মাদের পাড়ারই একজন বউ তার 7 বছরের কন্যা সন্তানকে নিয়ে সেই পুকুরে আসে স্নান করবার জন্য। সেই সময়তে পাড়ার আরও কয়েকজন মহিলাও স্নান করছিল। ছোট বাচ্চা মেয়েটিও কিন্তু ভালোই সাঁতার কাটতে পারত। তার কারণ আমরা সবাই জানি যে গ্রামের দিকের ছোট ছোট ছেলেমেয়েরাও সমস্ত কাজে পারদর্শী হয়। অনেক কাজ তারা করতে পারে যেটা শহরের ছেলেমেয়েরা অনেক বড় হয়ে অবধিও করতে পারে না। তো যাই হোক, সেই বাচ্চা মেয়েটিও ভালোই সাঁতার কাটতে পারত। মায়ের সাথে সেও পুকুরে নেমে মনের আনন্দে স্নান করছে। তার মাও পুকুরের বাকি মহিলাদের সাথে স্নান করছে, গল্প করছে। সবাই একসাথে হলে যেরকম মহিলাদের মধ্যে গল্প আদান প্রদান হয় সেরকমই আর কি। এভাবে স্নান করতে করতেই হঠাৎ তাদের মধ্যে একটি বউ চিৎকার করে উঠল। কি না, তার পায়ে মনে হলো কিছু কামড়ে দিয়েছে। তো এটা এরকম তো হতেই পারে, হয়তো কোনো মাছ এসে ঠোকর মেরেছে বা অন্য কোনো পোকার কামড় হয়তো লেগেছে। বউটি পাটা একটুখানি উপরের দিকে তুলে দেখলো হালকা কেটেও গেছে, রক্ত পড়ছে। কেউ সেভাবেই পাত্তা দিল না ব্যাপারটাকে, খুব সাধারণ ব্যাপার বলেই সবাই ধরে নিল। আবার সবাই স্নান করতে ব্যস্ত হয়ে পড়ল। এমন সময় আবার একটি মহিলা নাকি চিৎকার করে উঠল, তাকে কেউ জলে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে, মানে কেউ তার পা ধরে টানছে নিচের দিকে। সে অদ্ভুত একটা অনুভূতির কারণে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি করে ডাঙার দিকে আসতে থাকে। এবারে বাকিরাও সবাই এই শুনে আর জলে থাকার সাহস করে উঠতে পারল না, তাই ধীরে ধীরে সবাই ডাঙার দিকেই রওনা দিল। সবাই আস্তে আস্তে পারে উঠে পড়ল পুকুর থেকে, কিন্তু সেই ছোট বাচ্চা মেয়েটিকে আর কোথাও দেখতে পাওয়া গেল না। মায়ের সাথে পুকুর থেকে সে উঠেও আসেনি, জলেও তাকে কোথাও দেখতে পাওয়া গেল না। এবারে সবাই প্রচণ্ড ভয় পেয়ে গেল। বাচ্চাটির মা তো তখনই কান্নাকাটি হুলুস্থুলু শুরু করে দিয়েছে। তাদের সবার চিৎকার চিল্লামিলিতে গ্রামের আরও কয়েকজন পুরুষ মানুষ সেখানে এসে উপস্থিত হয়। তাদের কাছ থেকে সব কথা শুনে সেই ব্যক্তিগণ আর একটু সময় নষ্ট না করে পুকুরে ঝাঁপ দেয় এবং সারা পুকুর তন্ন তন্ন করে খুঁজে ফেলে, কিন্তু সেই মেয়েটির আর দেখা পাওয়া যায় না। সবাই শোকে দুঃখে ভয়ে একদমই ভেঙে পড়ে। মেয়েটির মাকে কিছুতেই আর সামলানো যাচ্ছিল না। এত ছোট একটি বাচ্চাকে এই কিছুক্ষণ আগে তার সাথে হাত ধরে স্নান করতে নিয়ে এলো, অথচ সে নিজে পাড়ে উঠে পড়ল, তার বাচ্চাকে সে আর পাড়ে তুলতে পারলো না। কিছুতেই তার মাকে আর ধরে রাখা যাচ্ছিল না। এরপর 2 দিন বাদে মেয়েটির মৃতদেহ সেই পুকুরে ভেসে ওঠে। সারা শরীর রক্তশূন্য ফ্যাকাশে সাদা হয়ে গেছে। নিথর দেহটাকে জল থেকে উপরে তুলে সে কি বেদনা, সে কি নিদারুণ আরতি, মায়ের সেই কান্না চোখে দেখে সহ্য না করতে পারার মতোই অবস্থা। কিন্তু সবার মনে প্রশ্নটা রয়েই গেল, কিভাবে বাচ্চা মেয়েটি ডুবে গেল? তার কারণ মেয়েটি খুবই ভালো সাঁতার কাটতে পারত। তার সাঁতার কাটা নিয়ে কারোর মনে কোনো সংশয় ছিল না যে সে জলে ডুবে যেতে পারে। তাহলে কি করে মেয়েটি জলে ডুবে গেল? এও কি তাহলে মারণ পুকুরের জন্যই হলো? পুকুরটি যেমন প্রত্যেক বছর কাউকে না কাউকে জলে ডুবিয়ে মেরে ফেলে, এই মেয়েটিও কি তারই শিকার হলো? জানা যায়নি। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনার ব্যাখ্যা কে দেবে, কিন্তু ঘটনাটি খুবই দুঃখজনক, খুবই মর্মান্তিক। ঠাম্মা বলে এরপরে নাকি ধীরে ধীরে সেই জলাশয়ে স্নান করা বন্ধ হয়। তবুও একদমই কি বন্ধ হয়ে গেছিল? না, একদমই বন্ধ হয়নি। তার কারণ গ্রামের কিছু ছোকরা যুবকের দল
যারা এই সমস্ত কথা বিশ্বাস করতে নারাজ, যারা এই সমস্ত কথা এক ফুঁয়ে উড়িয়ে দিতে পারে, তারা তখনও সেই জলাশয়ে স্নান করতে যেত। কিন্তু সেই একই ধারা বজায় রেখে মারণ পুকুর কিন্তু প্রত্যেক বছর একজন করে হলেও তার সাথে নিয়ে চলে যেত। তো এই ছিল আমার ঠাম্মার মুখ থেকে শোনা একটি ঘটনা। এই ঘটনাটিও একইভাবে প্রচণ্ড দুর্ভাগ্যজনক, মর্মান্তিক, বেদনাদায়ক। সত্যি নতুনভাবে এই ঘটনাটা নিয়ে বর্ণনা করার মতন আর কিছু নেই। এর থেকে বেদনার কি হতে পারে? একটা ছোট্ট 7-8 বছরের ফুটফুটে বাচ্চা মেয়ে, যে নাকি কিছুক্ষণ আগেও হাসতে হাসতে লাফাতে লাফাতে মায়ের হাত ধরে পুকুরে স্নান করতে এলো, মনের আনন্দে জলে স্নান করছিল, খেলা করছিল, হাত পা ছোড়াছুড়ি করছিল। কিছুক্ষণ বাদেই সব শেষ। কোথায় কিভাবে তলিয়ে গেল যার কোনো হদিশই পাওয়া গেল না, যার নিথর দেহ 2 দিন বাদে সবাই উদ্ধার করলো। সত্যি এর থেকে দুর্ভাগ্যজনক ঘটনা আর কিছু হতে পারে? আজকের 2টি ঘটনাই খুবই ভয়াবহ হয়তো নয়, ভয় পাওয়ার মতো হয়তো সেরকম কিছুই নয়, কিন্তু অনুভূতিগুলো কিন্তু খুবই বেদনাদায়ক, খুবই মর্মান্তিক, বা ভৌতিক অনুভূতির স্পর্শ একটু হলেও হয়তো ঘটনাগুলোকে ছুঁয়ে গেছে। তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তোমাদের কেমন লাগলো আজকের ঘটনা দুটি আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার ঘটনা পাঠ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তোমাদের কাছেও যদি এরকমই দুর্দান্ত দুর্দান্ত ঘটনা তোমাদের কালেকশানে থাকে, বা তোমরা তোমাদের আত্মীয় বা বন্ধুবান্ধবদের থেকে সংগ্রহ করতে পারো, আমাকে প্লিজ পাঠিয়ে দিও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে। আমি সেই সব ঘটনাগুলি তোমাদের সবার সাথে একসাথে শেয়ার করে নিতে পারবো। তোমরা তো জানোই, সোমবার আর শুক্রবার সন্ধে 6টা মানেই বং বাংলা ন্যারেটিভসের তরফ থেকে দুর্দান্ত দুর্দান্ত কিছু ঘটনা তোমাদের কাছে আসতেই থাকে। তাই সেই সব ঘটনার সাক্ষী থাকতে বং বাংলা ন্যারেটিভস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলো না কিন্তু, তাহলে যথাসময়ে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আরেকটি দুর্দান্ত ঘটনা নিয়ে চলে আসবো আগামী দিন। ধন্যবাদ।